সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস সরকারি বাংলা কলেজ আয়োজিত। সবাইকে স্বাগতম, শুভ সকাল। আশা করছি এই দুর্যোগ মুহূর্তে সবাই নিরাপদে ভালো আছো। দীর্ঘদিন পর গত সপ্তাহ থেকে তোমাদের সাথে আমার রেগুলার অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গেছে। সেদিন নিশ্চয়ই সাথে ছিলে, আজকেও আছো। আমরা পড়ছি ভারতে মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে 13, 16, 05 কোর্সটি। গত ক্লাসে আমি তোমাদের সাথে ভারতে মুসলমানদের আগমনের ইতিহাসটুকু পড়লাম এবং সেই আগমনের সময় সে সময়ের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেগুলো পড়েছি। সেগুলো পড়তে গিয়ে আমরা দেখেছি যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থাটা বেশ ভালোই ছিল, তবে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় জীবনটি মোটেই ভালো ছিল না। আর এই অবস্থার প্রেক্ষিতেই 712 সালে মোহাম্মদ বিন কাসেম ভারত উপমহাদেশ তথা সিন্ধু অভিযান করতে আসেন এবং তিনি সিন্ধু জয়ের মাধ্যমে এই ভারতবর্ষে বা এই বিধর্মী রাজ্য ভারতবর্ষে মুসলমানদের শাসনের গোড়াপত্তন করেন। সেই শাসন ব্যবস্থায় একটা সময় সেই ববিত বীজ একটা সময় মহিরূপে পরিণত হয়ে দীর্ঘ প্রায় 550 বছর ধরে যে দিল্লি সাম্রাজ্যের ইতিহাস সেটা রচনা করেছিল। এই বিশাল ইতিহাস রচনা করার জন্য যে মাধ্যমটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইতিহাসের উৎসগুলো। সেই উৎসগুলোর মাধ্যমে আমরা আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা করে ধারাবাহিক ইতিহাস রচনা করি। তো ভারতের ইতিহাস রচনা করার জন্য আমাদের এর যে উৎসগুলো, সেই উৎসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই উৎসগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। ভারতের মুসলমানদের ইতিহাসের উৎসগুলো। হিস্ট্রি ইজ দ্য আনএন্ডিং ডায়ালগ বিটুইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। অর্থাৎ ইতিহাস হলো বর্তমান ও অতীত জীবনের বা ঘটনাবলীর মধ্যে অন্তহীন একটি সংলাপ। এক কথায় বলা যায় ইতিহাস একটি অতীত ঘটনাবলীর ধারাবাহিক রূপ। মানব জীবনে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের মূল উপকরণই হচ্ছে মানুষ ও পরিবেশ। তাহলে ইতিহাসের মূল উপকরণ কি হলো? মানুষ ও পরিবেশ। ইতিহাসকে জীবনের দর্পণও বলা যায়। চলমান জীবনের যে কার্যাবলী সেগুলোর পরিমাপও বলা যায়। সভ্যতার পথে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ ধরে মানব সমাজ যে কীভাবে অগ্রসর হচ্ছে, কীভাবে ডেভেলপ হচ্ছে, কীভাবে উন্নত হচ্ছে এবং আজকের পর্যায়ে এবং আগামীতে যাবে, সেটাই ইতিহাসের মূল বিষয়। অর্থাৎ বলা যায় বিভিন্ন যুদ্ধের ঘটনাবলী, অতীতের যে রাজা বাদশাদের কাহিনী, সেটাই শুধু ইতিহাস নয়, বরং ইতিহাস হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যতে অতীত বর্তমান যে সমাজ ও সভ্যতা সেটারই বিশ্লেষণমূলক রূপ। তো ভারতের মুসলমানদের যে ইতিহাসের উৎস এবং উপাদানগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যদিও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাও তো কিছু আছে, কিন্তু প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনার জন্য তেমন কোনো উৎস আমরা জোরাল উৎস বা অধিক উৎস আমরা পাই না। ফলে এই ভারতের ইতিহাসের উৎসতা স্বল্প হলেও কিছু হলেও আছে, বিচ্ছিন্ন অবস্থাও থাকলেও সেগুলো নিয়েই আমরা একটি ধারাবাহিক ইতিহাস রচনা করতে পারি। তো সমসাময়িক ঘটনাপঞ্জি ছাড়াও সরকারি দলিল, দস্তাবেজ,
তারপর বিদেশি পর্যটকদের বর্ণনা, আরবি ফার্সি সাহিত্য, বিভিন্ন সময়ের যে মুদ্রা, শিলালিপি, সেগুলো সংগ্রহের মাধ্যমে, সেগুলো বিশ্লেষণের মাধ্যমে ইতিহাস সংকলন করে মূল্যবান তথ্য সংকলিত করে আমরা একটি ধারাবাহিক ইতিহাস রচনা করতে পারি। তো ভারতে মুসলমানদের ইতিহাসের যে উৎসগুলো, সেই উৎসগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাহিত্যিক উপাদান আর একটি প্রত্নতাত্ত্বিক উপাদান। একটি সাহিত্যিক উপাদান আর একটি প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানগুলোকে আবার বেশ কিছু ভাগে ভাগ করা যায়। যেমন সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থাবলী ও ঘটনাবলী, তারপরে কবি সাহিত্যিকদের রচিত উপাখ্যান, আরবি ফার্সি গ্রন্থাদি বিবরণ, ভারতীয় ইংরেজি সাহিত্যের যে বিবরণ, বিদেশি পর্যটকদের যে ভ্রমণ বৃত্তান্ত, সুফি সাধকদের জীবনভিত্তিক সাহিত্য, পাণ্ডুলিপি, সরকারি নথিপত্র, এইসব সবই হচ্ছে সাহিত্যিক উপাদানের অংশ। আমরা এক এক করে এক একটি উপাদান আলোচনা করব। তো প্রথমে সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থাবলী ও ঘটনাবলী। সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থাবলী ও ঘটনাবলীর মধ্যে অনেকগুলো আমরা গ্রন্থের নাম পাই। চাচনামা, কিতাবুল হিন্দ, তাজুল মাসির, এরকম বাবরনামা, রিয়াজুস সালাত, এগুলো অনেকগুলো গ্রন্থ পাই, যে গ্রন্থগুলো অত্যন্ত মূল্যবান তথ্যাবলী, বিভিন্ন শাসক আমলের যে ঘটনাবলী সেগুলো লিপিবদ্ধ করা আছে বা রচিত আছে। তো প্রথমে আমরা পড়ি চাচনামা। সমসাময়িক ঐতিহাসিক সাহিত্যের মধ্যে নবম শতকে লেখা আলী বিন হামিদ বিন আবু বকর আল কুফির রচিত এই চাচনামাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বা মূল্যবান প্রাচীন গ্রন্থ। এতে ভারত উপমহাদেশে যে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু অভিযান করেছিল মুসলমানরা, সেই সিন্ধু অভিযানের কারণগুলো, সেই সময়ের ঘটনাবলী, সেই সময় সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিভিন্ন অবস্থা সম্পর্কে, মানে কি কি অবস্থার প্রেক্ষিতে সিন্ধু অভিযান হয়েছিল, অভিযানের ঘটনাটি, কাহিনীটি, সাথে অভিযানের ফলে যে সাফল্যতা এসেছিল, এই সাফল্যের ফলে সেই সময় তৎকালীন ভারত সমাজে কি প্রভাব ফেলেছিল সব কিছুই লিপিবদ্ধ আছে এই চাচনামা গ্রন্থটিতে। ফলে ইতিহাসের উৎস হিসেবে এই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। তারপরে আমরা দেখতে পাই কিতাবুল হিন্দ। একাদশ-দ্বাদশ শতকে একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে এই কিতাবুল হিন্দ, যেটা রচনা করেছেন তৎকালীন বিখ্যাত ঐতিহাসিক আল বিরুনি। এই গ্রন্থটিতে আল বিরুনি তৎকালীন সময়ে ভারতের যে বিভিন্ন শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, গণিত, সাহিত্য, চিকিৎসা, বিভিন্ন বিষয়ের যে উপরে যে ভারতবর্ষে যে চর্চা হতো, জ্ঞানান্বেষণের ব্যবস্থা ছিল, সেই সম্পর্কে ব্যাপকভাবে আলোকপাত করেছিলেন এই ঐতিহাসিক কিতাবুল হিন্দের মধ্যে। ফলে এটাও ঐতিহাসিক গ্রন্থ উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে। তাজুল মাসির। ইতিহাসের উপর এই মূল্যবান গ্রন্থটি রচনাকাল পর্যন্ত যে বিভিন্ন নানা ঐতিহাসিক ঘটনাবলী, তাদের সিংহাসন আরোহণ, সেই সময়ের যে আমির উমরা, রাজ্য বিস্তার, বিভিন্ন যুদ্ধ, নানান ঐতিহাসিক ঘটনাবলী এই আসছে। হ্যাঁ, সরি, আমার নেটে প্রবলেম হয়েছিল, তাই আমার লেকচারটা ব্রেকডাউন হলো। আবার আমরা পড়ার মধ্যে ফিরে আসছি। নেটের কারণেই প্রবলেম হয়েছিল। আচ্ছা, আমরা পড়ছিলাম তাজুল মাসির। এই গ্রন্থটি বলেছি যে হাসান নিজামী রচিত এই গ্রন্থটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ ইতিহাস রচনার উৎস হিসেবে। আর এই গ্রন্থটিতে সুলতানি আমলের যে মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে ইলতুৎমিশের সময় পর্যন্ত নানান ঐতিহাসিক ঘটনাবলী এতে তিনি আলোকপাত করেছেন।
এই গ্রন্থটির মধ্যে। সেই সময়ের যে রাজনৈতিক অবস্থা বর্ণনার সাথে সাথে যে ভারতীয় আবহাওয়া, পরিবেশ, নানা আচার অনুষ্ঠান, এই সময় যে বিভিন্ন ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান, তারপরে খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন দিক সম্পর্কে ব্যাপক তথ্য পাওয়া যায় এই তাজুল মাসির গ্রন্থটিতে। ফলে সুলতানি আমলের উৎস হিসেবে বা ইতিহাস রচনার ক্ষেত্রে তাজুল মাসিরের গুরুত্ব অপরিসীম। তারিখি মুবারক শাহী ঐতিহাসিক ইয়াহিয়া বিন আহমদ সমরহিন্দের রচিত এই গ্রন্থটি তুগলক বংশের পরবর্তী যে বংশগুলো ছিল, সৈয়দ, লোদি, সুর বংশ, এইসব বংশের আমলের বিভিন্ন ঘটনাবলী নিয়েই রচিত হয়েছিল। এতে তৎকালীন সময়ের আর্থসামাজিক রাজনৈতিক বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা যায় এই তারিখি মুবারক শাহী গ্রন্থে। ফলে এটা আমরা বলতে পারি লোদি, সৈয়দ, লোদি এবং সুরবংশীয়দের ইতিহাস রচিত রয়েছে এই গ্রন্থটিতে। তারিখি শেরশাহ এটি আব্বাস খান শেরওয়ানি রচিত আরেকটি ঐতিহাসিক গ্রন্থ। এতে সুলতানি আমলের শাসক ও রাজত্বকাল সম্পর্কে বর্ণনা রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বাবরনামা, যেটা বাবর নিজেই রচনা করেছিলেন তার আত্মজীবনী হিসেবে, অর্থাৎ আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল এই বাবরনামা। এতে তৎকালীন সময় ভারতের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিশেষভাবে ভারত উপমহাদেশে দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে তিনি কিভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেটাকে কিভাবে আবার এস্টাবলিশ করলেন, সেই নানা দুর্যোগকে মোকাবেলা করে সেগুলো বিশদভাবে আলোচিত আছে বা সেই সময় বিভিন্ন চিত্র আমরা পেয়ে থাকি। তো এছাড়া মুঘল আমলে আমরা মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতা আরও বেশ কিছু গ্রন্থের সন্ধান পাই। সেটা হচ্ছে তুজুকি, জাহাঙ্গীর, আকবরনামা, মাআসির উমারা। তার এসব গ্রন্থগুলোতে সেই সময়কার যে রাজকর্মচারী, তারপরে আমির উমরা, ওদের যে কর্তব্য, দায়িত্ব, পদবি বা ওদের যে বিভিন্ন ষড়যন্ত্রই বলা হোক বা প্রশাসনিক ক্ষেত্রে তাদের যে দক্ষতা, সেগুলো সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে এই বাবরনামাতে। অর্থাৎ সম্রাটদের পৃষ্ঠপোষকতায় এইসব মূল্যবান গ্রন্থগুলো রচনা করে যাওয়ার কারণেই আমরা ইতিহাসের উৎস হিসেবে, মূল্যবান গ্রন্থ হিসেবে বাবরনামাকে পাই, যেটাকে অনুসরণ করে আমরা ধারাবাহিক ইতিহাস রচনা করতে পারি বা রচিত হয়েছে। মুনতাখার উদলুবাব এই ঐতিহাসিক গ্রন্থটি সম্রাট শাহজাহান ও আওরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে রচিত হয়েছে। ফলে তাদের শাসন আমলের যে নানান তথ্যাবলী, নানান কার্যক্রম, নানান ঘটনাবলী সেসব তুলে ধরেছেন ঐতিহাসিক এই গ্রন্থটিতে। এই সময় আব্দুল হামিদ রচিত আরেকটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থ আমরা পেয়ে থাকি, যা বাদশাহনামা নামে পরিচিত। অর্থাৎ মুঘল সম্রাটদের তো বাদশাহ বলা হতো, সেই বাদশাহদের যে জীবন, লাইফ হিস্ট্রি, যেটা দৈনন্দিন জীবনযাপন, তাদের চিন্তাভাবনা, তাদের কৃষ্টি কালচার, তাদের যে সংস্কৃতি, তারা যে সংস্কৃতিগুলো অনুসরণ করতো বা ফলো করতো আর কি, বা যে সংস্কৃতি তারা তার পরিচয় করতো নিজেদের জীবনযাপন, সেই সব সহ সেই এই বাদশাহনামা গ্রন্থটিতে এই বাদশাহী জীবনযাপন সম্পর্কে নানা তথ্য দেওয়া আছে, যেগুলো আমাদের ঐতিহাসিক বা ইতিহাসের উৎস হিসেবে বিশেষভাবে কাজ বা সাহায্য করে থাকে আমাদেরকে ইতিহাস গ্রন্থ রচনার জন্য। তারপরে পাই রিয়াজুস সালাতিন, আইনি আকবরের সময় যেটা রচিত হয়েছিল, আবুল ফজলের রচিত যে আইন আকবর রচিত হয়েছিল, সেটার উপর ভিত্তি করেই যে গ্রন্থটি রচিত হয়েছিল সেটা হচ্ছে রিয়াজ উস সালাতিন, যেটা রচয়িতা হচ্ছে গোলাম হোসেন সলিম। এটি
বাংলার ইতিহাসের উপর রচিত। অর্থাৎ সেই সময় বাংলার ইতিহাসের যে ইতিহাস সম্পর্কে জানার জন্য এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি এই সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থের মধ্যে পাই সিয়ার উল মুতাখাররিন, গোলাম হোসেন রচিত বা গোলাম হোসেন তাবিন রচিত এই ঐতিহাসিক গ্রন্থটি বাংলা, বিহার, উড়িষ্যা এর উপর রচিত। নবাব সিরাজউদ্দৌলার সেই যে বাংলা, বিহার, উড়িষ্যা তার সেই সময়ের বিভিন্ন সময়ের সেই যে বাংলার, উড়িষ্যা এবং বিহারের নানা দিক, রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক সেই সম্পর্কেও রচিত রয়েছে। ফলে বাংলার ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের বা বাংলার ইতিহাস রচনা করতে গেলে সিয়ার উল মুতাখাররিন গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইতিহাস রচনার উৎস হিসেবে। ফলে আমরা অনেকগুলো ঐতিহাসিক গ্রন্থ, এছাড়াও আরও অনেক গ্রন্থ আছে, ইম্পর্টেন্ট কিছু গ্রন্থ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এরপরে আমাদের সাহিত্যিক উপাদানের প্রথম যে পয়েন্টসটি সেটা শেষ হয়ে গেল। আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কবি সাহিত্যিকদের রচিত উপাখ্যান। এই সময় ইতিহাস রচনার ক্ষেত্রে কবি সাহিত্যিকদের যে উপাদানগুলো বা নানান রচিত উপাখ্যানগুলো, কীতি কবিতাগুলো, গান, বিভিন্ন কাব্য, এগুলো ইতিহাসের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেগুলো দ্বারা আমরা ধারাবাহিক এবং তথ্যবহুল ইতিহাস রচনা করতে সক্ষম হই। তো এই সাহিত্যিকদের উপাখ্যান রচনা যারা করেছেন তাদের মধ্যে আমরা কয়েকজনকে পাই। তার মধ্যে আমির খসরু একজন এবং মালিক ইসামি আরেকজন সাহিত্যিকের সন্ধান পাই। তো আমির খসরু হচ্ছে ভারতবর্ষের গীতি কবিদের মধ্যে অন্যতম একজন, যিনি ইতিহাসে ভারতের তোতা পাখি নামেই পরিচিত। তাকে আমরা গিয়াসউদ্দিন বলবনের আমল থেকেই দেখতে পাই। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের রাজদরবারে শ্রেষ্ঠ কবি ও পণ্ডিত হিসেবে আমির খসরুকে আমরা দেখতে পাই। পরবর্তীতে এই আমির খসরু গিয়াসউদ্দিন বলবনের পরে খিলজি বংশের বা খিলজি রাজত্বকালে আলাউদ্দিন খালজির সভাকবি হিসেবে তাকে আমরা দেখতে পাই। অর্থাৎ সভাকবির পদ অলঙ্কৃত করে তিনি সেই সময় ইতিহাস রচনায় বিশেষ ভূমিকা পালন করেন। তার রচিত কিরান আল সাদাইন, তুগলকনামা, ইজাজে খসরু প্রভৃতি বিভিন্ন গ্রন্থগুলোতে সেই সময়ের ইতিহাসের মূল্যবান তথ্যগুলো পাওয়া যায়। অর্থাৎ আমির খসরুর রচিত যে গ্রন্থগুলো সেগুলো অত্যন্ত মূল্যবান তথ্য সন্নিবেশিত আছে, যেটা মাধ্যমে আমরা একটি মূল্যবান ইতিহাস গ্রন্থ রচনায় বিশেষ উৎস হিসেবে বিশেষ ভূমিকা পালন করে আমির খসরুর বিভিন্ন রচনাবলীগুলো। এরপরে মালিক ইসামি। মুসলিম ভারতের একটি অনন্য ইতিহাস ভিত্তিক কাব্য হচ্ছে কুতুহুস সালাতিন। এই গ্রন্থটির রচয়িতাই ছিলেন মালিক ইসামি। তিনি এই মহাকাব্য যে শাহনামা রচিত ছিল সুলতান মাহমুদের রাজত্বকালে, ওই ফেরদৌসি রচিত, সেই শাহনামার অনুকরণে আরেকটি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন, যার নাম ছিল শাহনামে-ই-হিন্দ। অর্থাৎ এই হিন্দুস্থানের মহাকাব্য হিসেবে যেটা প্রতিষ্ঠিত শাহনামার পরেই সেইটাই রচনা করেন মালিক ইসামি। এর মধ্যে তৎকালীন সময়ের সমস্ত সুলতানদের শাসনকাল, তাদের ব্যক্তিগত জীবন, তাদের প্রশাসনিক রাজ্য বিস্তার, তাদের কালচার, কৃষ্টি কালচার সব কিছুই সন্নিবেশিত আছে এই মহাকাব্য শাহনামা-ই-হিন্দ, যার রচয়িতাই ছিলেন মালিক ইসামি। ফলে তাদের এই রচিত গ্রন্থগুলো বা উপাখ্যানগুলো ভারতে মুসলমানদের ইতিহাসের উৎস হিসেবে বিশেষ ভূমিকা পালন করে।
এরপরে আমরা সাহিত্যিক উপাদানের 3 নম্বর পয়েন্টস হচ্ছে আরবি ফার্সি গ্রন্থাদির বিবরণ। তো সুলতানি আমলের ইতিহাস জানার জন্য আরবি ফার্সি গ্রন্থাদির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর এই সম্পর্কে তারিক-ই ইয়েমেনি, তারিক-ই সবুকতিগিন, যিনি সুলতান মাহমুদের পিতা, তার সম্পর্কে তারিক-ই বাইহাকি, তারিক-ই মুবারক শাহী, এসব বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে আরবি ফার্সি ভাষায় রচিত গ্রন্থ, যেগুলো ইতিহাস রচনায় ইতিহাসের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা সাহায্য করে ইতিহাস রচনায়। ভারতীয় ইংরেজি সাহিত্যের বিবরণ। ভারতীয় মুসলমানরা বা বাঙালি যারা ছিল তারা অনেক আমরা সাহিত্য রচনা করতে দেখেছি। তো ইংরেজি সাহিত্যেরও বেশ কিছু বিবরণ পাওয়া যায় সেই সময়। তো ভারতীয় মুসলমান ও অমুসলমান ঐতিহাসিকদের যে ইংরেজিতে লিখিত গ্রন্থাদি, সেগুলো বেশ অবদান রয়েছে ইতিহাস রচনার ক্ষেত্রে। সে সময় অনেক সাহিত্যিক আরবি ও ফার্সি ভাষা রচিত অনেক মূল গ্রন্থের ইংরেজি অনুবাদ করে ইতিহাস রচনায় সহায়তা করেছিল। ফলে ইংরেজি সাহিত্যের যে বিবরণগুলো বা বাংলা সাহিত্যগুলো ইংরেজি ভাষায় যে ট্রান্সলেট করার যে বিবরণগুলো, সেগুলো ভারতীয় উপমহাদেশের ইতিহাস রচনার উৎস হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। এরপরে বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত। ভারতীয় মুসলমানদের ইতিহাস জানার জন্য এই বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত অত্যন্ত মূল্যবান। সুলতানি ও মুঘল আমলে অনেক বিদেশি পরিব্রাজক বা পর্যটক এই ভারতবর্ষে এসেছেন। তারা বিভিন্ন রাজ্য অঞ্চল, বিভিন্ন এলাকা পরিভ্রমণ করেছেন এবং দর্শন করেছেন। সেগুলো দেখে তারা ইতিহাস গ্রন্থ রচনা করে গেছেন তাদের সেই বর্ণনাগুলো দিয়ে। ফলে তাদের এই বর্ণনামূলক ঐতিহাসিক গ্রন্থগুলোতে অনেক তথ্য পাওয়া যায় এই বাংলা এবং ভারতবর্ষ সম্পর্কে। তো এইসব পর্যটকদের মধ্যে মার্কো পোলোর নাম আমরা বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি ছিলেন ইতালীয় পর্যটক। এই মার্কো পোলো ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে দক্ষিণ ভারতে এসেছিলেন। তিনি দক্ষিণ ভারতের নানা এলাকা ভ্রমণ করেন এবং তার ভ্রমণ কাহিনীতে দক্ষিণ ভারতের যে উপকূলীয় বাণিজ্য সেই সম্পর্কে তিনি বিশদ আলোচনা করে গেছেন। তাছাড়াও তার ভ্রমণ বৃত্তান্তে দাক্ষিণাত্যের সমৃদ্ধির কথাও জানা যায়। ফলে মার্কো পোলোর রচনা থেকে আমরা দক্ষিণ ভারতের অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক সম্পদ, সে সময়ের যে উপকূলীয় বাণিজ্য, সেই সম্পর্কে আমরা ব্যাপক তথ্য পেয়ে থাকি। এরপরে ইবনে বতুতা আমাদের বাংলার ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একটি নাম। মরক্কোর অধিবাসী ছিলেন এই ইবনে বতুতা। তিনি চতুর্দশ শতকের মধ্যভাগে ভারতবর্ষে আসেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি এসেছিলেন, ভারতের নানান স্থান পরিদর্শন করেন। আর তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজকর্মচারী হিসেবে কিছুদিন চাকরি করেন। অর্থাৎ তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজ দরবারে একজন সদস্য হিসেবে কাজ করেছিলেন বেশ কিছুদিন। তো তার রচিত গ্রন্থটির নাম, বিখ্যাত একটি গ্রন্থ, রেহালা। সেই রেহালা গ্রন্থটিতে তিনি সেই সময় তুগলক আমলের অনেক মূল্যবান ঘটনাবলী, বিশেষভাবে মোহাম্মদ বিন তুগলকের যে বিশাল অনেকগুলো পরিকল্পনা নিয়েছিলেন, সেই মহাপরিকল্পনাগুলো কিভাবে নিলেন, কিভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করলেন এবং আনসাকসেস হওয়ার পরে তিনি আবার যখন ব্যাক করলেন তাতে করে কী প্রভাব ফেলেছিল সেই সম্পর্কে বিশদ আলোচনা আছে এই গ্রন্থটিতে, অর্থাৎ রেহালা গ্রন্থটিতে। ফলে রেহালা গ্রন্থটি অনেক মূল্যবান ঘটনাবলী ও ইতিহাস পাওয়া যায় ইতিহাসের উৎস হিসেবে। এরপরে আমরা মার্কো পোলো, ইবনে বতুতার পরেও অন্যান্য আরও অনেকগুলো পর্যটকের কথা জানি, যে ভারতের এই যে অফুরন্ত ধন সম্পদে পরিপূর্ণ ছিল এই ভারতীয় উপমহাদেশ।
জ্ঞান ভাণ্ডারও সমৃদ্ধ ছিল। ফলে এইসব দেখে, সব ধন সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এগুলোর প্রতি খানিকটা প্রলুব্ধ হয়েও অনেক বিদেশি পর্যটক এই ভারতবর্ষে আসেন। তারা ভারত পরিভ্রমণ করেন এবং পরিভ্রমণ করে অনেক মূল্যবান গ্রন্থ তাদের ভ্রমণ কাহিনী হিসেবে রচনা করে যান। এ সময় বেশ কিছু, বিশেষভাবে আকবরের সময় ফাদার মানসারের, জাহাঙ্গীরের আমলে হকিন্স, স্যার টমাস রো, পেলসারট, দালিট, শাহজাহানের আমলে বা রাজত্বকালে বার্নিয়ার, এইসব পর্যটকদের নাম আমরা ইতিহাসে পাই বা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে পাই, যারা তাদের ভ্রমণ কাহিনী সম্পর্কিত গ্রন্থ রচনা করে রেখে যান। সেই সব ভ্রমণ কাহিনী থেকে আমরা মুঘল আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য জানতে পারি এবং সেগুলো দিয়ে আমরা ভারতের ধারাবাহিক ইতিহাস রচনা করতে পারি বা ঐতিহাসিকরা সেই সব তথ্যের উৎসের ভিত্তিতেই বিভিন্ন আজকের এই ভারতীয় উপমহাদেশের ধারাবাহিক ইতিহাস রচনা করে যান। তো ফলে বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইতিহাস রচনায় উৎস হিসেবে। এবার আমরা এই সাহিত্যিক প্রথম যেটা সাহিত্যিক উপাদান, ওইটারই আরেকটা পয়েন্টস হচ্ছে সুফি সাধকদের জীবনভিত্তিক সাহিত্য। এ সময় ভারত উপমহাদেশে 712 সালে সিন্ধু বিজয়ের পূর্বেও এবং পরবর্তীতে সময় বিজয়ের পরেও বহু সংখ্যক সুফি সাধক এই ভারত উপমহাদেশ আসেন, এখানে অবস্থান করেন। এখানে সমাজ, সংস্কৃতি, সাধারণ মানুষের সাথে তারা একাত্ম হয়ে যান। ফলে এই ভারতীয় সমাজ জীবনে সুফি সাধকদের ব্যাপক ভূমিকা ছিল। তারা শুধু সেখানে ভূমিকা করেই যাননি, তারা তাদের জীবন দর্শন সেগুলো সম্পর্কে বেশ কিছু জীবনভিত্তিক সাহিত্য রচনা করে যান। তো সেই সুফি সাধকদের সাহিত্যভিত্তিক রচনাগুলো ভারতের ইতিহাস রচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তাদের প্রদত্ত বক্তৃতা বিবৃতিকে মালফুজাল বলা হয়, আর চিঠি পত্রাদিকে বলা হয় মাকতুবাত। সুফিদের এই জীবনভিত্তিক যে রচনা সেগুলোকে তাজকিরা বলা হয়। এ সম্পর্কে বলা যায় যে নিজামুদ্দিন আউলিয়ার যে তাজকিরা ছিল, জীবনভিত্তিক যে বিখ্যাত তাজকিরা, সেটা হচ্ছে খায়রুল মাজালিস, যেটা শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মেনি রচনা করে গেছেন তার বিখ্যাত মাকতুবাত এর সাদি গ্রন্থে। এরপরে আমরা এটা পাই যে হচ্ছে পাণ্ডুলিপি। ইতিহাসের উৎস হিসেবে পাণ্ডুলিপি সমূহের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই পাণ্ডুলিপিগুলো, ঐতিহাসিক পাণ্ডুলিপিগুলো। এ বিষয়ে ফার্সি পাণ্ডুলিপি সমূহ বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এইসব পাণ্ডুলিপি সমূহ থেকে সুলতানি আমল, মুঘল আমল, সেই আমলগুলোতে শাসন ব্যবস্থা, বিশেষ করে সুবা, সরকার, রাজমহল, সেই সময় আকবরের সময় বিশেষভাবে মনসবদারি নীতি, মনসবদারি ব্যবস্থা, মনসবদারদের পদবি, সৈন্য সংখ্যা, অশ্ব সংখ্যা, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা লক্ষ্য করা যায় সেই সব পাণ্ডুলিপিতে। এসব পাণ্ডুলিপি থেকে বিভিন্ন শাসকের আমলে রাজকর্মচারীদের সম্পর্কে, তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে, বেতন ভাতা সম্পর্কে, তাদের নিয়োগ, এই বিভিন্ন দিক সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করা যায়। এইসব পাণ্ডুলিপির মধ্যে আমরা পাই যেটা দস্তর উল আলম, আওরঙ্গজেবী দিভান, সাদিক খানের তারিখ-ই শাহজাহানি, চন্ডাভন, ব্রাহ্মণের চাহার সামন বা চামন ইত্যাদি উল্লেখযোগ্য এই পাণ্ডুলিপি আমরা ইতিহাসে পেয়ে থাকি, ইতিহাসের উৎস হিসেবে পেয়ে থাকি। ফলে ইতিহাসের উৎস হিসেবে পাণ্ডুলিপির গুরুত্ব অপরিসীম। আমরা সাহিত্যিক উপাদানের শেষ পয়েন্টসটি হচ্ছে সরকারি নথিপত্র। ভারতের বিভিন্ন শাসন ব্যবস্থা জানার জন্য যে সরকারি নথিপত্র বিশেষ ভূমিকা পালন করেছে বা পালন করে, এইসব নথিপত্রসমূহের সরকারি বিভিন্ন চিঠিপত্র, দলিল, দস্তাবেজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
অর্থাৎ পাণ্ডুলিপি পাণ্ডুলিপির সাথে সাথে সরকারি নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমাদের ইতিহাস রচনার উৎস হিসেবে। এসব নথিপত্রসমূহে সরকারি বিভিন্ন চিঠিপত্র, দলিল, দস্তাবেজ বিশেষভাবে উল্লেখযোগ্য। তো সরকারি কর্মচারীদের যে বেতন, তাদের নিয়োগ, তাদের পদবি, বিভিন্ন তাদের যে কার্যক্রম, ডিউটি অর্থাৎ তাদের যে দায়িত্ব, সেই সম্পর্কেও ব্যাপক ধারণা পাওয়া যায় এইসব সরকারি নথিপত্রগুলোতে। তাছাড়া বিভিন্ন শাসকের বিভিন্ন চিঠিপত্র থেকেও অনেক তথ্য পাওয়া যায়। সেই চিঠিপত্রগুলো সরকারি নথিপত্র হিসেবেই ব্যবহৃত হয়। তো রুকাত ই আলমগীরে এই গ্রন্থটিতে আলমগীরের রাজত্বকালে আর কি 181টি চিঠিপত্র পাওয়া যায়, যেসব চিঠিগুলো তৎকালীন সময়ে নানা দিক তুলে ধরা হয়েছে। এরপরে আমরা সরকারি নথিপত্রের পরে আমরা পাই যে শেষ হয়ে যায় আমাদের সাহিত্যিক উপাদানগুলো। দ্বিতীয় উপাদান হচ্ছে মানে ইতিহাসের উৎস হিসেবে প্রত্নতাত্ত্বিক উৎস। ভারতীয় মুসলমানদের ইতিহাসের উৎস হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা কি কি দেখতে পাই? মুদ্রা, শিলালিপি, স্মৃতিস্তম্ভ, স্থাপত্য কীর্তি, বিভিন্ন সমাধিসৌধ, বিভিন্ন কিছু আর কি। তো এর মধ্যে মুদ্রা, প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে প্রথম উৎসটি আমরা দেখতে পাই মুদ্রা। ইতিহাসের উৎস হিসেবে মুদ্রার গুরুত্ব অপরিসীম। মুসলিম ভারতের বিভিন্ন শাসকদের আমলে প্রাপ্ত মুদ্রা হতে আমরা তৎকালীন সময়ের ভারতের সামাজিক, সাংস্কৃতিক অবস্থার যে চিত্র যেমন পাই, সেই সময়ের অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারি। তা শাসকরা বিভিন্ন সময় তাদের রাজত্বকালে তাদের অর্থনৈতিক প্রয়োজনে বিভিন্ন মুদ্রার প্রচলন করতেন। যেই স্থান থেকে মুদ্রা প্রচলন করা হতো সেই স্থানের নাম, সে সময়ের নাম, সে সময় তারিখ, রাজা বাদশাদের নাম, তাদের যে মুদ্রার যে উপকরণ বা ধাতু, সেটার সম্পর্কেও জানা যায়। তো প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে প্রায় দেখা যায় যে সেই সময় যে সুলতান এবং আমলে মিলিয়ে 26 জন শাসকের নামাঙ্কিত মুদ্রা আবিষ্কার করেছেন গবেষকরা। সে সময় মুদ্রা থেকে ঐতিহাসিক যে ঘটনাবলীর সঠিক তারিখ, মুদ্রা উৎকীর্ণের সময়, স্থান, টাকশালের নাম, মুদ্রা ভিত্তিক সভ্যতা তথা সামাজিক এবং অর্থনৈতিক মান সম্পর্কেও ধারণা পাওয়া যায়। অর্থাৎ মুদ্রার মাধ্যমে সেই তৎকালীন ভারতের সামাজিক, সাংস্কৃতিক অবস্থার সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও জানা যায়। মুদ্রার মাধ্যমে মুদ্রার গায়ে নামাঙ্কিত যে রাজা বাদশাদের নাম, অর্থাৎ কোন রাজা কোন মুদ্রাটি প্রবর্তন করেছিলেন, সেই সময় ইতিহাসের কিছু ঘটনা, তারিখ, মুদ্রা উৎকীর্ণের স্থানটা, অর্থাৎ টাকশালের নাম, ফলে সেই সময় যে সভ্যতা, ওখানে সামাজিক জীবন, সামাজিক সভ্যতা, অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেই সময়, সেগুলো সম্পর্কেও ব্যাপক জ্ঞান মানে বিভিন্ন ধারণা পাওয়া যায় মুদ্রার মাধ্যমে। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে মুদ্রার গুরুত্ব অপরিসীম। এরপরে আরেকটি প্রত্নতাত্ত্বিক উৎস পাওয়া যায় শিলালিপি। তো সাধারণত শিলালিপি বলতে পাথর বা শিলাখণ্ডে উৎকীর্ণ বিভিন্ন বাণী বা তথ্যকে আবিষ্কার করা বোঝায়। অর্থাৎ শিলালিপির মধ্যে বিভিন্ন সময়ের রাজা বাদশারা তাদের যে বিভিন্ন বাণী বা তথ্য লিখে উৎকীর্ণ করে রাখতেন, তার মাধ্যমে আমরা সেই লেখাগুলো আমরা ওই শিলালিপির মাধ্যমে সেই সময়ের যে রাজ্যের যে সীমানা, বিভিন্ন রাজ্য বিজয়, পরলোকগত ব্যক্তির নাম, তাদের মৃত্যুর সাল, তারিখ, এই সম্পর্কে আমরা বা স্থান, এই সম্পর্কে বিভিন্ন কিছু উৎকীর্ণ করা থাকে বিভিন্ন শিলাখণ্ডে বা পাথরগুলোতে। ফলে বিভিন্ন মসজিদ, তারপরে প্রসিদ্ধ মাজার, সমাধিসৌধ, অট্টালিকা, তবে স্তূপ, বিভিন্ন স্থানে পাথর কিংবা তাম্র মুদ্রার উপর বিভিন্ন শিলালিপি
শিলালিপি রচিত শিলালিপি পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আমরা তৎকালীন শাসনামলে অনেক মূল্যবান তথ্য দেখতে পারি। তো মুদ্রা অপেক্ষা, আমরা যে মুদ্রা পড়লাম, মুদ্রাও তো অনেক গুরুত্বপূর্ণ। মুদ্রা অপেক্ষা ঐতিহাসিক তথ্য শিলালিপিতেই অধিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। ফলে বলা যায় মুদ্রা অপেক্ষা প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে শিলালিপির গুরুত্ব অনেক বেশি। মুদ্রাও গুরুত্বপূর্ণ, বাট শিলালিপিটা একটু বেশি। তারপরে হচ্ছে স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা। বিভিন্ন সেই সময়ের যে সুলতানি আমল বা মুঘল আমলে, বিশেষভাবে মুঘল আমলে এগুলো বেশি হয়েছিল। তো বিভিন্ন স্মৃতিস্তম্ভ, অট্টালিকা, প্রস্তর মূর্তি, পোড়ামাটির ফলক বা চিত্র, এগুলোর মাধ্যমে স্থাপত্য শিল্পের নিদর্শন থেকে সুলতানি আমল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাচীন মূল্যবান তথ্য আমরা পেয়ে থাকি। তো এইসব কি স্মৃতিস্তম্ভ বা অট্টালিকা, বিভিন্ন যে ইয়াগুলা সমাধিসৌধ, এগুলোর মাধ্যমে আমরা ওই সুলতানি আমল, মুঘল আমলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনের নানা চিত্র আমরা পেয়ে থাকি। তো মুঘল স্থাপত্য শিল্পের সূক্ষ্ম যে কারুকার্যগুলো, স্থাপত্য চিত্রকলার যে উৎকর্ষতা, সেগুলোর বৈশিষ্ট্য, এগুলোর মাধ্যমে আমরা মুঘল রাজা বাদশাহ, বিশেষভাবে মুঘল রাজা বাদশাহদের উন্নত রুচিবোধ এবং মুসলিম সংস্কৃতির উন্নত সংস্কৃতির পরিচয় আমরা পেয়ে থাকি এইসব স্মৃতিস্তম্ভ, অট্টালিকা বা বিভিন্ন সমাধিসৌধের মাধ্যমে। তো তাই আমরা বলতে পারি এক কথায় যে ইতিহাস ও ইতিহাসের উৎস পরস্পর নির্ভরশীল। সুলতানি ও মুঘল ইতিহাস সম্পর্কে জানার জন্য আমাদের উপরোক্ত উৎসগুলোর উপর নির্ভর করতে হয়। উৎস মানে সেই সাহিত্যিক উপাদান, বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক উপাদান, এগুলোর উপর নির্ভর করতে হয়। এর মাধ্যমে আমরা সেই সময় প্রশাসক ও তৎকালীন সময়ের যে আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অবস্থা সে সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করতে পারি। এগুলোকে আবার সম্মিলিত করে বা সম্মিলন ঘটিয়ে আমরা একটি ধারাবাহিক ইতিহাস রচনা করতে পারি। আর এই ক্ষেত্রে ঐতিহাসিক বিখ্যাত গ্রন্থগুলো বা বিখ্যাত বিদেশি পর্যটকদের যে বিবরণ, শিলালিপি, মুদ্রা, স্থাপত্য শিল্প, দলিল, দস্তাবেজ, সেই সময়ের যে সভা কবিদের যে বর্ণনা, সেই সব বর্ণনাগুলো, গান, কবিতা, সেই সময়ের যে অনেক ঐতিহাসিক তথ্য, সেগুলো থেকে আমরা ধারাবাহিক ঐতিহাসিক উৎস, এইসব ঐতিহাসিক উৎসগুলোর মাধ্যমে একটি ধারাবাহিক পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে সক্ষম হই এবং তার মধ্যে আমরা এই ধারাবাহিক ইতিহাসগুলো জানতেও পারি। ফলে ঠিক আছে, এখন আমরা আজকে যেটা ভারতের ইতিহাসের যে ইতিহাস রচনার জন্য যে মূল্যবান উৎসগুলো, বিভিন্ন উৎসগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আশা রাখি তোমরা সাথেই ছিলে এবং এই লেকচারটি তোমরা ফলো করলে এই প্রশ্নটি লিখতে তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে আমার এই আলোচনাগুলো। তো তোমরা মনোযোগ দিয়ে যারা সাথে ছিলে তারা নিশ্চয়ই দেখেছো বা পড়েছো, যারা না পড়ে থাকো তারা দেখে নিবে এবং সেইভাবে তোমরা এই কোশ্চেনটি অ্যান্সার তৈরি করে ফেলবে। আর এই কোশ্চেনটি হবে মুসলমানদের বা ভারতের মুসলমানদের ইতিহাস রচনার উৎসগুলো আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা তৈরি করে ফেলে পড়ে নেবে ফাইনাল পরীক্ষার জন্য। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।